বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে কি শুরু হয়েছে নীরব পুনর্বাসন, নাকি এটি কেবল একটি নিয়মিত প্রশাসনিক সিদ্ধান্ত? আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যা ইতিমধ্যেই রাজনৈতিক অঙ্গন, কূটনৈতিক মহল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে। অভিযোগ উঠছে, প্রতিশোধ নয়, পুনর্বাসনের নীতিতেই এগোচ্ছে বর্তমান সরকার। কিন্তু এই অভিযোগের পেছনে কি রয়েছে, আর কেনই বা একটি কূটনৈতিক নিয়োগ নিয়ে এত প্রশ্ন? চলুন বিস্তারিত জানি পলিটিকা বাংলার এই ভিডিওতে। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। বাংলাদেশের পররাষ্ট্রনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোর একটি হলো জাতিসংঘ। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অবস্থিত বাংলাদেশের স্থায়ী মিশন শুধু একটি দূতাবাস নয়, বরং আন্তর্জাতিক কূটনীতিতে বাংলাদেশের মুখ। এখান থেকে বিশ্বের প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরা হয়। একইভাবে জেনেভায় মানবাধিকার পরিষদ এবং ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক পরিচালনাও বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণভাবে বিশ্বের প্রতিটি দেশেই এসব গুরুত্বপূর্ণ মিশনের সবচেয়ে দক্ষ, অভিজ্ঞ এবং গ্রহণযোগ্য কূটনীতিকদের পাঠিয়ে থাকে, কারণ একজন কূটনীতিকের প্রতিটি বক্তব্য, প্রতিটি সিদ্ধান্ত এবং প্রতিটি অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে পুরো রাষ্ট্রের প্রতিনিধিত্ব করে। কিন্তু এবার বাংলাদেশের একটি সম্ভাব্য নিয়োগকে ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, জাতিসংঘের নিউ ইয়র্ক সদর দপ্তরে বাংলাদেশের স্থায়ী মিশনের ডেপুটি পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ হিসেবে রাষ্ট্রদূতের মর্যাদায় দায়িত্ব পেতে যাচ্ছেন কূটনীতিক সঞ্চিতা হক। আর এই সম্ভাব্য নিয়োগ সামনে আসতেই নতুন করে আলোচনায় উঠে এসেছে 2023 সালের জেনেভার একটি বহুল আলোচিত ঘটনা। 2023 সালের 13 নভেম্বর জাতিসংঘ মানবাধিকার পরিষদে বাংলাদেশের ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউ বা ইউপিআর চলাকালে মানবাধিকার নিয়ে একটি সাইড ইভেন্ট অনুষ্ঠিত হয়। অভিযোগ রয়েছে, সেই সময়ের জেনেভার বাংলাদেশের ডেপুটি পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্ব পালন করা সঞ্চিতা হক আওয়ামী লীগের সমর্থকদের একটি দলকে ওই অনুষ্ঠানে নিয়ে যান। অভিযোগ অনুযায়ী তিনি সেখানে প্রায় 12 মিনিটের একটি বক্তব্য দেন এবং অনুষ্ঠানের বক্তাদের, বিশেষ করে মানবাধিকার কর্মী আদিলুর রহমান খান সহ অন্যদের কঠোর ভাষায় সমালোচনা করেন। একই সঙ্গে অভিযোগ রয়েছে, অনুষ্ঠান শেষে কয়েকজন অংশগ্রহণকারী মানবাধিকার কর্মীদের ঘিরে মৌখিকভাবে হেনস্থা করেন। এসব ঘটনার বিষয়ে সে সময় জাতিসংঘ মানবাধিকার পরিষদের সভাপতির কাছেও অভিযোগ জমা দেওয়া হয়েছিল বলে দাবি করা হয়। যদিও এই অভিযোগগুলোর বিষয়ে স্বাধীনভাবে প্রমাণিত কোনো আন্তর্জাতিক সিদ্ধান্ত প্রকাশ্যে আসেনি এবং সংশ্লিষ্ট কূটনীতিকের পক্ষ থেকেও এ বিষয়ে বিস্তারিত প্রকাশ্য প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তাই এসব বিষয়কে অভিযোগ হিসেবেই দেখা উচিত। তবে এখানেই শেষ নয়। সমালোচকদের একটি অংশ আরও বড় একটি অভিযোগ তুলেছেন। তাদের ভাষায় প্রতিশোধ নয়, তারেক রহমানের সরকার পুনর্বাসনে বিশ্বাসী। যে কূটনীতিকরা জেনেভা, নিউ ইয়র্ক, ব্রাসেলস সহ বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে উত্থাপিত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ও বিতর্কিত কর্মকাণ্ডের পক্ষে বাংলাদেশের অবস্থান তুলে ধরেছিলেন, তাদের অনেককেই এখন আরও গুরুত্বপূর্ণ দায়িত্বে বসানোর পরিকল্পনা করা হচ্ছে। সমালোচকদের দাবি, যদি এই অভিযোগ সত্য হয়ে থাকে তাহলে এটি শুধু একটি প্রশাসনিক বদলি নয়, বরং সরকারের রাজনৈতিক অবস্থান এবং পররাষ্ট্রনীতির দিক নির্দেশনা নিয়েও প্রশ্ন তৈরি করবে। তাদের প্রশ্ন, সরকার কি সত্যিই পরিবর্তনের বার্তা দিতে চায়, নাকি অতীতের বিতর্কিত কর্মকর্তাদের নতুনভাবে গুরুত্বপূর্ণ পদে বসিয়ে এক ধরনের পুনর্বাসনের পথ তৈরি করছে? আরও প্রশ্ন উঠছে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কি এমন অভিজ্ঞ ও দক্ষ কূটনীতিকের অভাব রয়েছে যাদের অতীত নিয়ে কোনো বিতর্ক নেই, নাকি সরকারের মূল্যায়নে অভিজ্ঞতাই একমাত্র বিবেচ্য বিষয়? আবার ভিন্ন মত রয়েছে। অনেকেই মনে করেন একজন পেশাদার কূটনীতিক সরকারের নয়, রাষ্ট্রের প্রতিনিধি। ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গে একজন কূটনীতিকের পেশাগত পরিচয় বদলে যায় না। যে সরকার ক্ষমতায় থাকে তার নীতির আলোকে রাষ্ট্রের অবস্থান তুলে ধরাই একজন কূটনীতিকের দায়িত্ব। সেই বিবেচনায় অতীতে কোনো সরকারের পক্ষে আন্তর্জাতিক মঞ্চে বক্তব্য দেওয়া মানেই ব্যক্তিগত রাজনৈতিক অবস্থান নয়। এই যুক্তিও আলোচনায় রয়েছে। কিন্তু প্রশ্ন থেকে যায়, যেসব কর্মকর্তা অতীতে আন্তর্জাতিক অঙ্গনে অত্যন্ত বিতর্কিত ভূমিকা পালন করেছেন বলে অভিযোগ রয়েছে, তাদেরকে কি আরও বড় দায়িত্ব দেওয়া উচিত,
নাকি আন্তর্জাতিক পরিমণ্ডলে নতুন ভাবমূর্তি তৈরির জন্য নতুন মুখ ও নতুন নেতৃত্ব প্রয়োজন? এখন পর্যন্ত সরকার আনুষ্ঠানিকভাবে এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি, ফলে বিষয়টি নিয়ে নানা জল্পনা কল্পনাই চলছে। আগামী দিনে এই নিয়োগ চূড়ান্ত হলে সরকারের পররাষ্ট্রনীতি নিয়ে বিতর্ক আরও বাড়তে পারে বলে মনে করছেন অনেক পর্যবেক্ষক। তবে একটি বিষয় মনে রাখা জরুরি, কোনো ব্যক্তির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ আদালত, সরকার বা সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে প্রমাণিত না হওয়া পর্যন্ত সেগুলো অভিযোগ হিসেবে বিবেচিত হয়। সবশেষে প্রশ্ন একটাই, বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি গঠনে কাদের হাতে দায়িত্ব তুলে দেওয়া উচিত? অতীতের অভিজ্ঞ কূটনীতিকদের নাকি বিতর্কমুক্ত নতুন নেতৃত্বের? এই প্রশ্নের উত্তর হয়তো সময়ই দিবে। আজকের ভিডিওতে আমরা বিভিন্ন অভিযোগ, সমালোচনা এবং প্রচলিত আলোচনার বিষয়গুলো তুলে ধরছি। নতুন কোনো সরকারি বক্তব্য বা আনুষ্ঠানিক তথ্য প্রকাশিত হলে সেটিও আমরা অবশ্যই আপনাদের সামনে তুলে ধরব। আপনাদের মতামত কি? এই নিয়োগ নিয়ে আপনারা কি ভাবছেন? যুক্তিসহ মন্তব্য করুন।